যারা নিয়মিত প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ এই আয়োজন দেখেন তারা সবাই জানেন অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন বিনোদন অঙ্গনের তারকারা। তবে দর্শক, আজ যারা অতিথি হয়েছেন তারা তারকাদের নানা খবরে সাধারণকে রাখেন আপডেট। সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। বরাবরের মতো আপনাদের সাথে তো আছি আমি শাহরিন জেবিন, আর আমার আজকের অতিথি তিনজন আমার সামনেই বসে আছেন। ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয়, তার পাশে আছেন স্টার নিউজের সিনিয়র রিপোর্টার আল কাসির, এবং আমার পাশেই বসে আছেন দি ডেইলি স্টারের বিনোদন এডিটর সাদি শাহনওয়াজ। তিনজনকে স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ। এই যে আমি যে শুরুতে বললাম যে তারকাদের নানা খবরে আপনারা সবাই মানে সাধারণকে আপডেট রাখেন, আমি জানতে চাই, সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে তারকাদের তারকা হয়ে ওঠার পেছনে গণমাধ্যমের ভূমিকা কতখানি? যদি অনেক ক্ষেত্রে মানে আসলেই কি আছে, তারকারা কি তা মানে, এই সব কিছু মিলিয়ে মানে শিল্পীরা কতখানি এই বিষয়টা মানে, সেটা যদি একটু বলেন। কে বলবেন আগে? এটা আসলে ভাইস ভার্সা। গণমাধ্যমের দায়িত্ব খবর সংগ্রহ করা, এবং খবর সংগ্রহ করতে গিয়ে সে কাউকে তারকা বানাচ্ছে অথবা কাউকে তারকার মতো করে সে তৈরি হচ্ছে, কিন্তু তার দায়িত্বটা কিন্তু খবর তৈরি। আর তারকা তিনি তার কাজ দিয়ে হয়ে উঠছেন, তিনি তার কাজের মাধ্যমে তিনি তারকা হচ্ছেন কিনা সেটাও নির্ধারিত হচ্ছে। ডেফিনেটলি শিল্পীরা তার কাজের মাধ্যমেই তার জায়গাটা তৈরি করে, বাট তাদের খবর সাধারণ মাঝে পৌঁছে দিয়ে গণমাধ্যম কর্মীদের অবদান আসলে কতটুকু, সেটা আমার একটা প্রশ্ন ছিল। কাসির কি বলবে এই জায়গাটাতে? অবদান অনেক বড়, কারণ মানুষ আসলে গণমাধ্যম থেকে বা সংবাদ মাধ্যম থেকে জানতে চায়, তার পছন্দের তারকার খবর জানতে চায়, তার অপছন্দের তারকার খবরও জানতে চায়। তো আমরা বা আপনারা এখানে আমরা যারা সবাই বসে আছি, আমরা যদি সেই খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেই, তো মানুষ তার চাহিদার বড় একটা অংশ পায়। তার পাশাপাশি আমি যার খবরটা দিচ্ছি সেও তার খবরগুলো মানুষকে জানাতে পারছে। আমি বলবো একটা ব্রিজ, আমরা একটা ব্রিজের মতো কাজ করি তারকা ভার্সেস সাধারণ মানুষের মাঝখানে। এই জায়গায় সাথী কিছু যোগ করবে কি? অবশ্যই। প্রথমত আমি একটু অ্যাড করতে চাই যে তারকারা কি করছে না করছে এটা তো সোশ্যাল মিডিয়া দিয়ে এখন সবাই জানতে পারে। আমাদের আরেকটা অ্যাডিশনাল দায়িত্ব আছে, টেস্ট সেট করা। উই আর দ্য টেস্ট মেকার্স অফ দ্য কান্ট্রি। যে তারকারা কি করছে না তারা যে ফিল্ম করছে, প্রজেক্টস করছে, অথবা যে অ্যাক্টিভিটিস করছে, এটা ভালো মন্দ, ভালো কি খারাপ, অথবা আমাদের কি ডিরেকশনে যাওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল, এটা সেট করাই কিন্তু আমাদের প্রধান দায়িত্ব এখন। কারণ কে কোথায় গেলে সে সোশ্যাল মিডিয়ায় চেক ইন দিয়ে দিবে যে আমি এটা করতেছি। সো আমাদের কাজ তো এটা বলা না, মানে আমার কাছে মনে হয় ইটস মাচ মোর দেন দ্যাট। আর আমরা সবাই এটা এডিটোরিয়াল। হ্যাঁ, ওকে, যাই হোক, আমার আসলে আজকে চারজন এক হওয়ার কারণটা এইটা না যে শিল্পীদের তারকা হয়ে ওঠার পেছনে সাংবাদিকদের অবদান কতখানি, বাট আপনাদের পেয়েছি তাই প্রশ্নটা করেছি। কিন্তু একটা বিশেষ কারণে আজকে আমরা চারজন এই সেটে, একটু দর্শকদের জানিয়ে রাখি। দর্শক, আমরা যারা সেটে আছি সবাই ছিলাম সম্প্রতি শেষ হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের আসরে। ১২ দিনের উৎসব থেকে কার কি অভিজ্ঞতা হলো সেই গল্পটাই আজকে আসলে শেয়ার করব এবং আপনাদের জানাবো। যেটা বলছিলাম, এই যে সদ্যই কান চলচ্চিত্র উৎসব কাভার করে আসা হলো, সেই অভিজ্ঞতাটা আমি জানতে চাই। প্রথমে আমি সাদির কাছে আসতে চাই, কারণ সাদি প্রথমবার এই উৎসব কাভার করলেন এবং একটা নতুন অভিজ্ঞতা নিয়ে এলেন। জি, অভিজ্ঞতা বলতে এটা ইটস ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ফেস্টিভ্যালস ইন দ্য ওয়ার্ল্ড। পার্থদা যেমন অনেকবার কভার করেছে, এটা আমার ফার্স্ট টাইম ছিল। কিন্তু আমি গিয়ে একটা জিনিস শুরুতেই উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা যে রেড কার্পেটে দেখি তারকারা আসছে সুন্দর সুন্দর কাপড় পরে, ডিজাইনার ওয়্যার পরে, এই ফেস্টিভ্যালটা ইজ মাচ মোর দেন দ্যাট। মানে এটার নিচে যে মানে আপনার ফিল্ম মার্কেটস হচ্ছে, এখানে থাউজেন্ড মানে আপনার মিলিয়নস অফ ডলার্সের ডিল হচ্ছে মার্কেটসগুলোতে। আমাদের বাংলাদেশি ফিল্মও ওখানে জায়গা পাওয়ার চেষ্টা করছে। ইভেন দো এই বছর একটু প্রেজেন্সটা কম ছিল, তাও আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার যতটুকু ছিল। এইগুলো জায়গাতে আমাদের আরও স্পটলাইট দেওয়া উচিত, আর আমি এইবার কানে গিয়ে এটা দেওয়ার চেষ্টা করেছি। রেড কার্পেটও কভার করেছি, বাট রেড কার্পেট কভার করার জন্য তো রয়টার্স থাকে 2 মিনিটে এই নিউজটা দিয়ে। মানে সব বিষয়ে ধীরে ধীরে আরো বিস্তারিত আলোচনায় আসবো, আর বাংলাদেশের চলচ্চিত্রের ইনভলভনেস নিয়েও আসবো আন্তর্জাতিক পরিমণ্ডলে। আমি যদি একটু পার্থদার কাছে আসি, আপনি তো অনেকবার কান চলচ্চিত্র উৎসব কভার করেছেন, এই বছরের মানে অভিজ্ঞতায় নতুন কি যুক্ত করলেন, আর এবছরের আসরটাতে আসলে মানে ভিন্ন রকম কি দেখেছেন? ধন্যবাদ। সাদি যেমন বলছিল, আসলে এক্সপ্লোর করার অনেকগুলো জায়গা আছে। আমরা আসলে কানে একই সঙ্গে আমরা
আর্ট ইন্ডাস্ট্রি দেখি এবং একই সঙ্গে মানি টক্স দেখি। এবং রেড কার্পেটের যে দ্যুতি আপনি দেখেন তার সাথে আরও অনেক কিছু শিল্পোত্তীর্ণ ছবির আসলে বাজার। এবং কানের শুরুটাই হয়েছিল এই শিল্পী এবং শিল্পকে আসলে তুলে ধরা, এবং সেই জায়গা থেকে ভ্যানিসের আসলে প্যারাল বলা যায়, ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালের। এবং এই কারণে এখানে আপনি চলচ্চিত্রে যারা অ্যাভাগার্ড, অর্থাৎ আমি যদি বলি যে যারা চলচ্চিত্র শিল্পকে নিয়ে শৈল্পিকভাবে কাজ করে তাদের জায়গা, এবারে উৎসবটা এই জায়গাটাতে ফোকাস রেখেছে। অন্যবার আমার উৎসবের যে অভিজ্ঞতা তাতে আমি দেখি যে হলিউডের একটা বড় বেশি প্রভাব থাকে, বড় বড় নাম থাকে। এবার যদিও জ্যাক পিটারসন ছিলেন, ডেমি মুর তিনি জুরি প্যানেলে ছিলেন, হলিউড এই তারকারা অনেকেই ছিলেন, টিলডা সুইনটনের মতো তারকার মাস্টার ক্লাস ছিল। কিন্তু এর বাইরে যেটি আমি যদি বলি আর্ট হাউসের ছবির জায়গা ছিল। এবং আপনি দেখেন পেদ্রো আলমোদোভার, তারকাগুলো আর্ট হাউসের নির্মাতাদের নাম দেখেন, যিনি 2017 সালে এই জুরি প্যানেলের প্রধান ছিলেন, তার ছবি ছিল। আসগর ফারহাদি, যেই ছবিটা পামদর জিতেছে, ক্রিস্টিয়ানা মোইঙ্গর। অর্থাৎ তারকা দুটিতে শিল্পোত্তীর্ণ ছবি নির্মাণের তালিকায় এরা আসলে নমস্য, এবং এই নামগুলো আসলে ছিল। এবং একই সঙ্গে একটা আন্তর্জাতিক ইস্যু ছিল। এবার সাদি আমার সাথে একমত হবেন যে এবারে চলচ্চিত্রগুলো প্রতিযোগিতা বিভাগে যে 22টা ছবি, তাতে কম বেশি, এবং আসাতে রিগাও যে ছবি, নেপালি ছবি জুরি প্রাইজ জিতেছে, এলিফেন্ট ইন দ্য ফগ, সেই ছবি এলজিবিটি ক্রাইসিসটা নানাভাবে ধরা দিয়েছে। এবং মানুষ হিসেবে মানুষের যে আসলে নমস্য, সেটি আসলে উঠে এসেছে, মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং জুরি প্যানেলও আমি দেখেছি যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। তবে অনেকে আবার বলছেন যে ছবির যে মান সেই মানে হয়তো 79তম আসর কিছুটা পিছিয়ে ছিল। ওকে দাদা, আরও অনেক কিছু জানবো আজকের দিনে এই আড্ডায়। আমি কাছের কাছে একটু আসতে চাই। আপনি একাধিকবার কান চলচ্চিত্র উৎসবের আসর কভার করেছেন। এই বছরে আপনার চোখের ভিন্নতাটা কি ছিল এই আসরে? এবার অনেক কিছু ভিন্নতা ছিল, তবে তার আগে একটু বলি, কান উৎসবটাকে আমি শুধু সিনেমার উৎসব হিসেবে দেখি না, বা আমার কাছে মনে হয় না কান শুধু সিনেমার উৎসব বা রেড কার্পেট সিনেমা দেখা, এটা না। কান উৎসবটা হচ্ছে একটা বৈশ্বিক মঞ্চ। আপনি যদি দেখেন, এবার কিন্তু একটা প্রতিবাদের ভাষা এই মঞ্চ থেকে এসছে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। তাছাড়া হ্যাশট্যাগ মিটু নিয়ে কথা বলছেন আমাদের একজন অভিনেত্রী, যে হ্যাশট্যাগ মিটু আন্দোলনটা ঝিমিয়ে গেছে, হলিউড থেকে শুরু হয়ে বলিউড পর্যন্ত এসেছিল, আমাদের ঢাকাতেও কয়েকজন মুখ খুলেছিলেন। তো সেই আন্দোলনটা ঝিমিয়ে যাওয়ার কারণে কিন্তু হলিউড অভিনেত্রী বেশ আক্ষেপ করেছেন যে যে প্রেক্ষাপটে হ্যাশট্যাগ মিটু আন্দোলনটা হয়েছিল বা সেটা দমে গেছে, এটা ইন্ডাস্ট্রির জন্য বড় একটা ক্ষতিকর দিক তারা বলছেন। এছাড়া বৈশ্বিক আরও বিভিন্ন ইস্যুতে রেড কার্পেটে তারা কেউ পোশাক, কেউ গায়ের জামার রং, এগুলো দিয়ে প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু রেড কার্পেট বা পুরো ফেস্টিভ্যালটাকে তুলে ধরেছেন। এই জন্য আমি বারবারই বলি যে কান শুধু সিনেমার উৎসব না, একটা বৈশ্বিক মঞ্চ, একটা আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র। 12 দিনের এই উৎসবে সবার নজর থাকে যে স্বর্ণপাম, সর্বোচ্চ যে সম্মাননা, সেটা কে জিতে নিচ্ছে। এই বছরে যে সিনেমাটা পেয়েছে, আমি একটু আপনাদের জায়গা থেকে জানতে চাই, কারণ আপনারা কানের আসর এই ভেন্যু থেকে ওই ভেন্যু ঘুরেছেন, দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন, সিনেমা দেখেছেন। তো যে সিনেমাটা এবছরে স্বর্ণপাম জিতে নিল, মানে এইটা কি আসলেই পাওয়ার কথা ছিল? যদিও জানি, মানে আপনাদের ভিউতে যদিও জানি যে কানের আসরটাই এমন যে এই সিনেমাটা আলোচনার বাইরে, সেই সিনেমাটাই দেখা যায় যে না, যে আলোচনার বাইরে ফিয়ত ছিল আমি মনে করি না। আমরা বারবার এর আগে অনেকবার আমরা ফেস্টিভ্যালে লাইভে সাদির সঙ্গে আলোচনায় আমরা করেছিলাম, ফিয়ত বারবার এসেছিল। কিন্তু শেষ দিকে আসলে রিলে বাটনটা চলে গেছে আসলে স্পেনের ছবিটা দ্য ব্ল্যাক বল, এবং সেই ছবিটা সব ফোকাস কেড়ে নিয়েছিল শেষ বেলায় এসে। কিন্তু ফিয়দ এর আগে দ্য বিলাবেডের মতো এবং আরও অনেকগুলো ছবির সাথেই ফিয়দ তালিকায় ছিল। কিন্তু আমার কাছে যেটা, সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই ছবিটি কতটা গ্লোবাল, আমার প্রশ্ন আছে। ছবিটির আবেদনটা ইউরোপিয়ান। একটা দম্পতি, সে পুরুষটি রোমানিয়ান, স্ত্রী নরওয়েজিয়ান। তারা ভালো জীবনের প্রত্যাশায় তারা নরওয়েতে তারা গিয়ে বসবাস শুরু করে 5টি বাচ্চা নিয়ে। এবং সেই বাচ্চাগুলোর তাদের পরিবারের অনুশাসন এবং সেগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে নেয়, এবং সেক্ষেত্রে
তাদের পরিবারের উপর একটা খড়গ নেমে আসে। সেই খড়গটি রাষ্ট্রীয়, সামাজিক এবং একই সঙ্গে ধর্মীয় বিশ্বাসেরও একটা প্রতিফলন দেখা যায় সমাজ টু সমাজে। এবং সেই সমাজ টু সমাজ সেটা হচ্ছে ইউরোপিয়ান সমাজ। এরকম একটা গল্পকে আসলে বারবার আমরা বলছি বৈশ্বিক মঞ্চে আসলে স্বীকৃতি দেওয়াটা, তবে কৃষ্ণা মঙ্গুই দারুণ ভঙ্গিতে গল্প বলেছেন, এটি অপেক্ষা রাখে না। কিন্তু আসলে এই গল্পের মেসেজ সেটি আসলে কতটা বৈশ্বিক সেটি নিয়ে আমার হয়তো একটু দ্বিধা আছে। এই জায়গায় কাসির কি যোগ করবে? আমি একমত দাদার সঙ্গে। গল্প নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে ফিওর্ড যে আলোচনায় ছিল সেটা আমরা মানে টের পেয়েছি প্রেস বক্সের বাইরে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে টিকেট প্লিজ ফিওর্ড এরকম প্লেকার্ড ধরে কিন্তু অনেকে দাঁড়িয়েছিল। তো এইটা এই প্রায় সিনেমারই কিন্তু টিকিট প্লিজ বলে দাঁড়িয়েছিল, এটা দেখেছি। এবং আরো অনেক সিনেমাও কিন্তু আরো বেশি আলোচনায় ছিল। হাতে গোনা কয়েকটা সিনেমার মানে টিকেটের জন্য বেশ আগ্রহ ছিল। আমি সিনেমার নামটা ভুলে গেছি, দক্ষিণ কোরিয়ার নির্মাতা, দক্ষিণ কোরিয়ার একটা সিনেমা ছিল অল অফ সাডেন। এইটারও কিন্তু আপনার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। তো সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছে। হ্যাঁ, তো এই ফিওর্ড আলোচনায় ছিল, বিভিন্ন জায়গায় ফিওর্ড আলোচনায় ছিল। তবে আর কৃষ্ণা মঙ্গুই তো আসলে কাহিনী পুরস্কার জেতা পরিচালক। তিনি 2007 সালে তিনি 7 সালে তিনি পুরস্কার জিতেছেন। তো তার মানে তিনি দ্বিতীয়বার পাম d'Or জিতলেন। মানে পরিচালক হিসেবে আমি এর আগেই বলছিলাম পেদ্রো আলমোদোভার, আজগর ফারাদি, কৃষ্ণা মঙ্গু, এই নামগুলো আসলে মোটামুটি সবার মুখে জানা। আরেকটা ব্যাপার যেটা হয় যে সিনেমা প্রদর্শনের পর স্ট্যান্ডার্ড ওভিয়েশন যেটা পায়, লম্বা করতালি যে সিনেমাটা পায়, এই সিনেমাটাকে অনেকে এগিয়ে রাখে, সাংবাদিক থেকে শুরু করে ক্রিটিক যারা যায় কানে তারা এগিয়ে রাখে। তো এইভাবে অনেক প্রেডিক্ট করা যায়, কিন্তু দিন শেষে গিয়ে মেলে না সব শেষে আর কি। দিন শেষে চরিত্র আসলে সেটাই বলছিলাম। ইনফ্যাক্ট আমার ভিনদেশি জার্নালিস্টদের সাথে কথা হয়েছে, তারাও কিন্তু একই কথা বলছে যে অনেক সিনেমাই দেখছি যে খুবই আলোচনায় খুব ভালো লাগছে, কিন্তু আসলে কোনটা জিতবে তারাও কনফিউশনে থাকে, কারণ তারাও তাদের অভিজ্ঞতার আলোকে বলেছে প্রতি বছরের। আমি সাদির কাছে আসতে চাই। আপনি প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের আসর কভার করতে গিয়ে আমি দেখেছি যে আপনি মানে পারতপক্ষে কোনো সিনেমা দেখা মিস দেন নাই। না, মিস দেইনি। এবং ঘুরে ঘুরে অনেক প্রেস কনফারেন্সও অ্যাটেন্ড করেছেন, জি, এক্সপ্লোর করেছেন অনেক। আপনার জায়গা থেকে বলেন যে মানে এই যে সিনেমাটা পেলো, আপনি কি প্রেডিক্ট করতে পেরেছিলেন যে এই সিনেমাটা মানে পরবর্তীতে তালিকায় এটা যুক্ত করেছিলেন? আমার মনে হয় দাদার কাচির ভাই খুব সুন্দর করে সিনেমার নাম বলেছিলেন আমাকে। দাদার কাচির ভাই খুব সুন্দর করে বলেছে। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই যে পাম d'Orটা হ্যান্ড ওভার করার আগে পার্ক চান বুকের জুরি একটা কথা বলেছিল যে এইবার আমাদের কাছে মনে হয়েছে বৈশ্বিক ইস্যুর সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ যে ফিল্মটা, সেটা আমাদের কাছে মনে হয়েছে ফিওর্ড। তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে ফিওর্ড মে বি আ গুড ফিল্ম অন পার উইথ দি আদার্স, কিন্তু তারা আরেকটা জিনিস এটা মানে অ্যাড করেছে যে বৈশ্বিক ইস্যুর সাথে তারা মানে কোন ইস্যুটা তাদের মনে হয়েছে সবচেয়ে বেশি মানুষের সাথে রিলেট করবে। এখন হচ্ছে ইমিগ্রেশন। বিকজ আপনি যদি ইউএসএতে দেখেন, ইমিগ্রেশন দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, আইস দিয়ে মানুষকে ডিপোর্ট করছে। আর এখানে হলিউডের এগেনস্টে তো একটা স্ট্যান্স ছিলই যে ওয়াই আর ইউ ডিপোর্টিং পিপল, ওয়াই আর ইউ অ্যাটাকিং আনাদার কান্ট্রি। হ্যাঁ, তো ওই সব কিছু মিলিয়েই কিন্তু ফিওর্ডকে দেওয়া হয়েছে, শুধু ডিরেকশনের জোর অথবা অ্যাক্টিংয়ের জোরের উপর না। তো এই জন্যই ফিওর্ড পেয়েছে। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ ফেয়ার ডিসিশন, কারণ 14 মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল দ্য ব্ল্যাক বল, লা বোলাস নেগ্রাস। আমরা সবাই মনে করেছিলাম যে এটা জিতে যেতে পারে লাস্ট মোমেন্টে এসে একদম, কিন্তু দিন শেষে এটা নিয়ে কিন্তু কথা হয়েছিল হ্যাঁ অনেকক্ষণ কথা হয়েছে, কিন্তু দিন শেষে যেটা বৈশ্বিক ইস্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা জুরি মনে করেছে যে সবচেয়ে বেশি মানুষের স্ট্রাগলের সাথে রেজোনেট করবে, কারণ লা বোলাস নেগ্রাস ছিল এলজিবিটি ইস্যু নিয়ে, মানে ইস্যু ওরা ইস্যু হিসাবে দেখে না, ইস্যু আমরা বলছি এলজিবিটি। তাই না? হ্যাঁ, তোমার একই সঙ্গে আমরা যে ছবিটা কাওয়ার্ড দেখেছি, কাওয়ার্ড যারা ওটাও খুব ভালো সেরা অভিনেতার পুরস্কার জিতলো, সেটাও কিন্তু একই রকম এলজিবিটি ইস্যু। এক্স্যাক্টলি। সো ওরা মনে করেছে যে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের স্ট্রাগলের সাথে রিলেট করতে পারবে ফিওর্ড, তাই আমার কাছে মনে হয়। সাদি, আমি আসলে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে একটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চাই। আমি একটা এজেন্ডা থাকে জানো কানে। গতবারের আমি যদি বলি একটা শ্রমিক ডটগুলো মিলাই, জাফর পানাহি জিতলেন পাম d'Or, এবং একই সঙ্গে শর্ট ফিল্মে ছবি, স্বল্পদৈর্ঘ্যে ফিলিস্তিনি মুভি, এবং স্বল্পদৈর্ঘ্যে স্পেশাল মেনশন বাংলাদেশের আলী। 3টা দেশ মুসলিম। এবং সম্ভবত বিনোশ গতবারের জুরি প্রধান ছিলেন, তিনি ফরাসি। তার মিশন ছিল, অর্থাৎ এখানে একটা ইসলাম বা মুসলিম রাজনীতি করেছে। আমার একটু মনে হয়েছে, হয়তো মেবি আমি রং, কিন্তু আমার মনে হয়েছে যে
সামথিং ওয়ার্ক, ঠিক আছে? সো এটা আমার কাছে মনে হয় প্রতি বছরই আমি যখন কানে যাই, পরবর্তী আমি আবিষ্কার করি যে এই বিষয়টা কি ইতিবাচক নাকি নেতিবাচক? এটা আসলে এটা আসলে ইতিবাচক নেতিবাচক প্রশ্ন তো উঠছে। আমার কাছে যখন মনে হয় প্রশ্ন যে উঠে তখন- ইতিবাচক নেতিবাচকের আগে প্রথমত রিপ্রেজেন্টেশন ম্যাটার্স। হ্যাঁ, একটা সময় পর্যন্ত যদি আপনি একটা গোষ্ঠীকে একদমই সাইডলাইন করে দেন তাহলে আপনার এরপরে আরেকটু এক্সট্রা এফোর্ট নিতেই হবে তাদেরকে আরেকটু সামনে আনা, পিছিয়ে পড়া গোষ্ঠী যাদের বলি। তো মুসলিমদের এগেনস্টে যত ন্যারেটিভ তৈরি হয়, তো ফিল্মমেকাররা মনে করে তাদেরই দায়িত্ব মুসলিমদের ফরে এক্সট্রা কিছু ন্যারেটিভ তৈরি করা, বিকজ তাতেই জিনিসটা ব্যালেন্স হবে। ওকে, এই যে দাদা একটু আগেই বলছিলেন যে গেল বছর আমাদের দেশের সিনেমা আলী স্পেশাল মেনশন পেয়েছে। এই জায়গাতে যদি বলি যে 12 দিনের চলচ্চিত্রের যেই উৎসব, এই উৎসবটাকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম একটা আসর বলা হয় এবং এখানে বাংলাদেশের ইনভলভনেস অনেকটাই কম। আন্তর্জাতিক এই আসরে, কান চলচ্চিত্র উৎসবের আসরে আমরা বাংলাদেশি ইনভলভনেস অনেকটাই কম দেখি। সেখানে আমি যদি বলি যে মানে কি বলবো, আমাদের সিনেমা নিয়েও আমরা কম মুভমেন্ট দেখতে পাচ্ছি, আবার কানের আসরে বিভিন্ন দেশের প্যাভিলিয়নও থাকে, সেই বিষয়টায় আসছি। বাট এই যে কম ইনভলভনেস, এখানে আসলে সংকটটা কোথায়? কাসির ভাই বলবেন কি আগে? আমি মনে করি আমাদের ভাবনার বা আমাদের চিন্তার একটা সংকট। কারণ আমরা শুধু চিন্তা, আমরা সুদূর প্রসারে চিন্তা ভাবনা করতে পারছি না, আমরা বৈশ্বিক মঞ্চ নিয়ে চিন্তা ভাবনা করতে পারছি না, আমরা শুধু চিন্তা করছি আমাদের লোকালি। দেখেন আপনি আলীর পর, আমি সবশেষে যদি আলী ধরি, আলীর পর বিশ্ব মঞ্চে আমাদের ওরকম কোনো সিনেমা নাই। বা কানে রেহনা মারিয়াম নূর, আলী, তার আগে আরো যে সিনেমাগুলো, তারপরে যে একটা কন্টিনিউটি, সেই কন্টিনিউটি মাটির ময়না ছিল, মাটির ময়না বহু আগে ছিল, হ্যাঁ অনেক আগে ছিল, এবং এই ধারাবাহিকতাটা অনেক দিন গ্যাপ এই যে ধারাবাহিকতা নাই। এজন্য আমি বললাম যে আমাদের চিন্তার সংকট আছে। আমাদের চিন্তা শুধু ঈদে সিনেমা আসবে, হল মালিকটা ব্যবসা করবে, প্রডিউসার কিছু টাকা পাবে, বাস। সারা বছর কোনো খবর থাকবে না, ঈদে 9টা-10টা সিনেমা আসবে। এজন্য আমাদের চিন্তার প্রসার ঘটানো দরকার, আমাদের আসলে সুদূর প্রসারে চিন্তা করা দরকার। আর আসলেই সিনেমাটা কিভাবে বিশ্ব মঞ্চে নেওয়া যায়, বিশ্ব মঞ্চকে কিভাবে বাংলাদেশের সিনেমাকে জানানো যায়, সেই ব্যাপারটা আমাদের ভাবতে হবে। এখনো ভাবছে, অনেকেই ভাবছে, ইয়াং তরুণ আমি এই প্রজন্ম অনেকেই ভাবনাতে ভাবছে। আসবো। আমি একটু সাদের কাছে আসতে চাই, মানে সংকটটা কি আসলে আমাদের দেশের ইন্ডাস্ট্রির? কোনো সংকটই নেই আসলে। কেন যাচ্ছে না? আমি একটা ছোট স্টোরি দিয়ে আসতে চাই। এক সময় এই সব ফেস্টিভ্যালে যে যাওয়া যায় এটাই আমাদের অনেক জার্নালিস্ট জানতো না, মানে বেশ কিছুদিন আগের কথা, যে অ্যাপ্লাই করতে হয়, অথবা অনেকে মনে করতো যে এটা মনে হয় ওরা চুজ করে নিয়ে যায়। অনেক ফিল্ম মেকাররা মনে করতো যে আমি আমার ফিল্ম পাঠাবো, ধ্যাত নিবে নাকি, এরকম। তো অ্যাপ্লাই যে করতে হয় অনলাইনে গিয়ে, কিছু স্টেপস থাকে। আমাদের ফিল্ম মেকারদের এমন কোনো মানে ট্যালেন্টের অভাবই নেই যে সে তার ফিল্ম নিয়ে অ্যাপ্লাই করতে পারবে না। যেমন যখন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ যখন রেহানা মারিয়াম নূরের জন্য ফুল নমিনেশন পেল কানের, তার কয়েক বছর আগে কিন্তু সে ডেইলি স্টারের সেলিব্রেটিং লাইফে কিন্তু 3টা অ্যাওয়ার্ড পেয়েছিল। তখন থেকে আমি সাদকে চিনি। সো তখনই আমি জানতাম, তখনই সে শেয়ার করেছিল যে সে বিভিন্ন ওয়ার্ল্ডের ফিল্ম ফেস্টিভ্যালে এগুলা পাঠানো শুরু করবে। তখন অনেকেই শুনে বলে দে ফিল্ম ফেস্টিভ্যালে কি পাঠাবে, থিয়েটারে রিলিজ দাও, এগুলা পাঠায় কি হবে, অ্যাটিচিউডটা ছিল এরকম, ধর এগুলা দিয়ে কি হবে। কিন্তু সে পাঠালো, আর মানে অনেকেই পাঠানো শুরু করলো। অ্যান্ড এখন দেখবেন রেজওয়ান সারিয়ার সুমিত, তারপর এই যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, এরকম অনেক ট্যালেন্টেড ফিল্ম মেকাররা এখন যে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে এখন সুমিত গিয়ে তার ফিল্ম মাস্টার নিয়ে গিয়েছে। সো আমাদের আসলে নিজেদের ছোট করে দেখার একটা প্রবণতা আছে যে আমার ফিল্ম কি নিবে, কিন্তু আসলে ওরা খুঁজে আরো যে আমাদের এখান থেকে আরো ইনক্লুসিভ স্টোরিজ ওরা কিভাবে নিবে। দ্বিতীয়ত, রেহানা মারিয়াম নূর যখন কানে এত বড় স্ট্যান্ডিং ওভেশন পেয়ে বাংলাদেশে আসলো, থিয়েটারে রিলিজ দিল, কেউ দেখতে যায়নি। কেন? কারণ একটা স্টিগমা লেগে আছে যে ফেস্টিভ্যাল ফিল্ম হয়তো দর্শকের ভালো লাগবে না, এটা আর্ট হাউস ফিল্ম, আমি কেন দেখতে যাবো, এন্টারটেইনিং না। এই স্টিগমাটা থেকে বের হতে হবে আমাদের অডিয়েন্সদেরও, যে মানে অনেকে মনে করে এটা হয়তো আর্ট হাউস ফিল্ম, বুঝবো না এই সেই, কিন্তু না, ফিল্ম ইজ ফর এভরিওয়ান। কোনো কমার্শিয়াল ঘরানার লেভেলের কোনো মানে এন্টারটেইনিং ফিল্ম কি কোনো অ্যাওয়ার্ড পায় না? আমার কাছে তো মানে আমি আর পার্থদা একসাথে অনেক ফিল্ম দেখেছি, অনেক বেশিরভাগ ফিল্মই তো আমাদের কাছে ভালোই লেগেছে। সো আমাদের অডিয়েন্সেরই এই স্টিগমা থেকে বের করতে হবে। কারণ অনেক ডিরেক্টররা মনে করে আমি যদি ফেস্টিভ্যালসের জন্য ফিল্ম বানাই তাহলে হয়তো কোনো লাভ করতে পারবো না, পকেট থেকে টাকা যাবে, হুদাই কিছু অ্যাওয়ার্ড নিয়ে ওই যে চিন্তার বিষয় আর কি, চিন্তা ভাবনার আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ওকে, আমি একটু যদি পার্থ সঞ্জয়ের কাছে আসি, মানে আপনার দৃষ্টিভঙ্গিতে সংকটটা আসলে কোথায়? না, সংকটটা আসলে আমাদের, বা বাধাগুলো কোথায় সংকটটা আন্তর্জাতিক আসলে পরিমণ্ডলে বাংলাদেশের আমি যদি বলি সিনেমার যে অংশগ্রহণে? আমি যদি বলি সাদি বলছিল সাদের কথা,
সাদ রেহানা মরিয়ম নূরের আগে তার সিঙ্গাপুরে তার ছবি পুরস্কার পেয়েছে লাইভ ফ্রম ঢাকা। সাদ এরপরে রেহানা মরিয়ম নূর এরা আসলে ইন্ডি মেকার, ওদের নিজস্ব চেষ্টায় তারা গিয়েছে। সাদের রেহানা মরিয়ম নূর কানে জায়গা পাওয়ার পেছনে অনেকটুকু অবদান জেরিমি চুয়ার, যিনি এই ছবির প্রডিউসার। এবং আমি যদি গেল বছরের সিনেমার কথা বলি, আমি শেষ করি, তারপরে আমি যদি বলি যে রেহানা মরিয়ম নূরের পরে আন্তর্জাতিককে বাংলাদেশের চলচ্চিত্র ধারাবাহিক, কাসির যেটা বললো আমি একদমই একমত নই। 2023-এ বুসানে 3টি ছবি লড়াই করেছে। ইকবালের ছবি বলি জিতেছে। বলি, এই বছর 25-এ রটারডামে বাংলাদেশের 3টা ছবি, রটারডাম টপ ক্যাটাগরির ফেস্টিভ্যাল। আপনি যদি বলেন কানের পরে আলী গিয়েছে গত বছর, মাহাদির ছবি স্যান্ড সিটি লড়ছে ইউরোপে, সুমিতের ছবির কথা বলছে, অনেক রুবায়েতের ছবি, হ্যাঁ অনেকগুলো ছবির জার্নি আমরা জানি আন্তর্জাতিক পরিসরে, কিন্তু এটি হচ্ছে ব্যক্তিগত চেষ্টায় এবং ইন্ডি মেকার। আপনাকে আমি বলি রেহানা মরিয়ম নূরের লড়াইয়ের সঙ্গে জানি ওরা কানে যাওয়ার জন্য কতটা আর্থিকভাবে মানে দোটানায় ছিল, তাদের ফাইন্যান্সিং কতটা প্রবলেম ছিল। আজ পর্যন্ত আপনি জানেন সাদের ছবি, যে ছবিটি 10 তারিখে জার্মানির ফেস্টিভ্যালে যাবে এনি, সেই ছবিটি তারা যাওয়ার জন্য আজ পর্যন্ত ভিসা পায়নি এবং ভিসা পায়নি এবং ভিসার ব্যাপারে তারা রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ করেছে, কোনো সহযোগিতা পায়নি। এটাকে আপনি কি বলবেন? তাহলে আমার রাষ্ট্র 2022-এ মুজিব বায়োপিকের টিজার নিয়ে যায়, ঝলক নিয়ে যায়, তাও ইন্ডিয়ান প্যাভিলিয়নে সেটা দেখানো হয়। সেই প্যাভিলিয়নে দেখানোর পরেই তখনকার তথ্যমন্ত্রীকে আমরা সাংবাদিকরা অনেকটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছি। আমরা বলেছি যে বাংলাদেশে কেন প্যাভিলিয়ন নেই, আন্তর্জাতিক প্যাভিলিয়ন নেই কানের মতো জায়গায়। এবং তারপরে তিনি বলছে আমরা আগামী বছর করব, এবং এর পরের বছর 2023-এ প্যাভিলিয়ন নিয়েছে। আমরা জানি সেই প্যাভিলিয়নে কি নাটক হয়েছে, কানে নাক কাটা গেছে বাংলাদেশের, সেই গল্প আমরা জানি। তাহলে এই যে উদ্যোগ নেওয়া, আবার সেটি আবার নাক কাটা যাওয়া এবং তারপর আবার সেটি ভেস্তে যাওয়া, এর মধ্যেই আসলে ফলাফলটা উত্তরটা নিহিত। তাহলে কোথায় সমস্যাটা? সংকটটা আসলে চলচ্চিত্র নিয়ে ভাবেই না কেউ। যারা আগাচ্ছে তারা ইন্ডি মেকার, তারা নিজেদের চেষ্টায় বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বে তুলে ধরছে। একজন ইকবাল বা একজন সাদ কয়টা পৃষ্ঠপোষকতা পাচ্ছে? এটা তো নিজস্ব উদ্যোগ দেখা যাচ্ছে, তাই না? আমি- যারা আমি কাজ একটু- করছে এই জায়গায় আমি যদি একটু আমি যোগ একটু করবো আসি- দাদার সাথে। আমি আসলে বলছিলাম কানের ধারাবাহিকতা নিয়ে, কান ছাড়াও বাকি ফেস্টিভ্যালগুলোতে আমি যদি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলি, গত বছর সাবা সিনেমাটা টরন্টোতে গিয়েছে, এরা টরন্টোতে গেছে। সাবার ফান্ডিং কিন্তু সাবার শুরুটা কিন্তু কান থেকে 2022 সালে, আপনার মনে আছে হয়তো মাকসুদ 2022 সালে কো প্রডিউসার খোঁজার জন্য কানে গেছে। আমি বলছিলাম যে কান কেন্দ্রিক আমাদের কোনো চিন্তা ভাবনা নাই বা ধারাবাহিকতা নাই, কিন্তু আদার্স ফেস্টিভ্যালগুলোতে আস্তে আস্তে আমাদের জায়গা করে নেওয়া বা আমাদের প্রতিযোগিতা, আমাদের সিনেমা যাচ্ছে। একটা গ্রুপ ইয়াং ডিরেক্টরদের বা ইন্ডি মেকারদের কথা যারা যেটা বলছেন বারবার করে, সেই গ্রুপটা কিন্তু ভাবছে এই ভাবনার প্রসারটা আরও বড় করা দরকার। এই যে বলছিলেন তারা যে এই জায়গাতে আমি যদি বলি যে একটা সিনেমা ফেস্টিভ্যালে যায় এবং ফেস্টিভ্যাল কেন্দ্রিক করে তৈরি করতে গেলে আসলে বাণিজ্যিক বিষয়টা ওইভাবে দেখা হয় না, কারণ ফেস্টিভ্যাল কেন্দ্রিক করেই সিনেমাটাকে তৈরি করা হয়, সিনেমার প্রচারণাও কিন্তু করা যাবে না। তো সেই ক্ষেত্রে আসলে প্রযোজকের অর্থলগ্নি করতে কতটা আগ্রহী হয়, আর আসলেও কি হয় কিনা, এটা একটা বাধা কিনা, এইসব বিষয়ে কি বলবেন? অনুরাগ কাশ্যপ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন একটা ইন্টারভিউতে, আমার খুব মনে পড়ে কথাটা, যে উনি অ্যাজ আ ফিল্ম মেকার একটা মানুষের দুইটা মোড থাকে। একটা হচ্ছে এমন সিনেমা বানাবো যেটা আর্ট হয়ে থাকবে, হিস্ট্রি হয়ে থাকবে, ইট উইল বি স্টাডিড। আরেকটা হইতেছে এমন সিনেমা বানাবো যেখানে লোক গিয়া বলবে শাহরুখ রে দেখতে যাইতেছি। সো দের আর টু মোডস ডেফিনেটলি, কিন্তু এই দুইটা যে ওভারল্যাপ করতে পারবে না এমন কিন্তু কোনো কথা নাই। গ্যাংস অফ ওয়াসিফপুর ওয়াজ আ 2-part 6-hour লং ফিল্ম, যেটা সব ফেস্টিভ্যালে তো চলেছেই, কিন্তু হলে প্রথম দিকে ফ্লপ হলেও পরের দিকে ওয়ার্ড অফ মাউথ দিয়ে এটা ইন্ডিয়ার হলেও চলেছে। এটা এখন পর্যন্ত ইন্ডিয়ার ওয়ার্ল্ড সিনেমার মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার্স আমার কাছে মনে হয়। সো হ্যাঁ, ওয়ে আছে। যেমন আমাদের এখনই হলে একটা খুব সুন্দর ছবি চলছে রোহিত, অনেকেই বলতেছে মাথার উপর দিয়ে যাইতেছে, কিছু বুঝতেছি না, অনেক এটাও কিন্তু আর্ট হাউস ফিল্মের মতোই, বাট ইট হ্যাজ আ কমার্শিয়াল অ্যাসপেক্ট টু ইট। আর যখন ডিরেক্টর মেজবাউর রহমান সুমন যখন এটার বিহাইন্ড দ্য সিন শেয়ার করছে, আমরা আরো মুগ্ধ হচ্ছি যে একটা বছর ধরে তারা সেট রেডি করেছে, দে প্ল্যান্টেড ট্রিজ, একটা পুরো এরিয়া, একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে জাস্ট টু ডু দ্য ফিল্ম। তো আপনি কি বুঝতেছেন যে এটা আর্ট হাউস তার মাইন্ডসেট আছে, কিন্তু হলে কিন্তু চলছে।
তার দ্যাট ফিল্ম ইজ কম্পিটিং এগেনস্ট রক স্টার, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্টার শাকিব খানের সাথে পাল্লা দিয়ে তারা কিন্তু ভালো বিজনেস করছে। তো এমন না যে এই ধরনের একটু মানে আর্ট হেভি ফিল্মগুলো যে ব্যবসা করতে পারবে না, এরকম কোনো কথা নেই। ভালো সেই ফিল্ম জায়গায় আসলে প্রোডিউসিং এর ক্ষেত্রে বাধা হওয়ার কথা না। আজ পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং টুল, আপনি যতই পয়সা খরচ করেন না কেন, সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং টুল হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। 5 জন লোক যদি গিয়ে আপনার ফিল্ম দেখে তাকে খুবই বেশি প্রভাবিত করে, সে নিজে গিয়ে 10 জন বন্ধুকে বলবে, সেই 10 জন আরো 10 জনকে বলবে। এমনিতেই কিন্তু ফিল্মের একটা লাস্টিং লেগেসি ক্রিয়েট হয়। আপনি মার্কেটিং এ 10 কোটি টাকায় খরচ করেন না কেন, এই অ্যাড দেখে মানুষ ভুলে যাবে। কিন্তু আপনার বন্ধু যখন বলবে যে তোর এই ফিল্মটা দেখা অবশ্যই উচিত, তখনই আপনার ফিল্মে আরো আস্তে আস্তে ডিমান্ড বাড়তে থাকবে, লোকজন বাড়তে থাকবে। এমন অনেক ফিল্ম আছে যেটা আপনার হলে রিলিজ হয়েছে, প্রথমে এটা চলে নেই, পরে ওটিটিতে আসছে, ওটিটিতে অনেক মানুষ দেখে বলছে না এটা হলে দেখা উচিত, আবার হলে রিলিজ হয়েছে। সো হতাশ হওয়ার কিছু নাই ফিল্ম মেকারদের। আপনি যদি ভালো ফিল্ম বানান, এটা যে কোনো ভাবে মানে তাদের আসলে ওই ইনভলভমেন্টটা হতে হবে। ওই যে সব জায়গায় ঘুরে ফিরে কিন্তু চিন্তাটাও চলে আসে, কারণ সব প্রতিবন্ধকতা দূর হবে যখন আমি চাইবো যে আমি এই পথে হাঁটবো, এরকম বিষয়টা। গেল বছরও আমার কান ফিল্ম ফেস্টিভ্যাল কভার করার এক্সপেরিয়েন্স হয়েছে, এই বছরও গিয়েছি। দুইবারই আমার গিয়ে মানে আমি যদি একটু বলি যে মানে এতিমের মতো লাগতেছিল। হ্যাঁ, কারণ হচ্ছে যখন একপাশে তাকাচ্ছি সব দেশের পতাকা উঠছে, হ্যাঁ এমন দেশের পতাকা উঠছে যে দেশের সিনেমারও ইনভলভনেস এখানে নাই, কিন্তু প্যাভিলিয়ন আছে, বাট আমার দেশের লাল সবুজের পতাকা নেই। আমাকে অনেক কষ্ট দিয়েছে, খুব এতিমের মতো লাগছে যে আমার একটা জায়গা নাই। আপনাদের মানে হাসতেছেন কেন? আমার প্রথম স্টোরি কানে নেমেই ছিল হচ্ছে বাংলাদেশ কোথায়। বাংলাদেশ, হ্যাঁ এটা না আমি গতবার করেছি, নামার পরে মনে হচ্ছে যে বাংলাদেশ কেন থাকবে না। সো বেসিক্যালি পার্থদা অনেকটা টাচ করেছে যে সরকারের পৃষ্ঠপোষকতা লাগবেই, আর আমাদের অ্যাজ পিপল, জার্নালিস্ট হোক ফিল্ম মেকার হোক, আমাদের অনেস্ট হতে হবে। এই কথাটা লাইভ টিভিতে অথবা রেকর্ডেড টিভিতে বলাটা কতটুকু উচিত হবে আমি জানি না, কিন্তু অনেক বছর ফিল্ম মেকাররা কিন্তু কানের টাকা দিয়ে ফিল্ম নিয়ে গিয়ে বাংলাদেশি মিডিয়াকে বুঝাইছে যে আমাদের ফিল্ম কান চলচ্চিত্র উৎসবে সিলেক্ট হয়েছে। এটা কিন্তু একটা ডিসঅনেস্ট। খুব ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আচ্ছা আমি একটু মাঝে ঢুকি। 2017 সালে সম্ভবত বা 2016 সালে বাংলাদেশের একজন নির্মাতা, যিনি প্রবাসী নির্মাতা, তিনি একটা খবর উঠেছিল যে পেভিলিয়নে বা তোমার পালেদা ফেস্টিভ্যাল ভবনে বোমার খবর গুজব হচ্ছিল। তো সোয়াইপ করার জন্য সবাইকে বের করেছিল। সবাই যখন বের হয়েছে তখন একজন পরিচালক, বাংলাদেশের নাম করা, তিনি প্রবাসে থাকেন, তিনি সেলফি তুলেছেন এবং সেলফি তুলে তিনি প্রচার করেছেন তার ছবি দেখার জন্য এত মানুষ ভিড় করেছে পালেদা ফেস্টিভ্যাল ভবনে। এক্স্যাক্টলি এই হচ্ছে যে আমাদের মানে অবস্থা। আচ্ছা আমার পয়েন্টটা শেষ এরকম করি। এক্সপেরিয়েন্স কি কাসিরের আছে কিনা আমি শুনতে চাই। আমি সে চুপ করে খালি হাসতেছে। আমি হাসি এই কারণে, সাদি একদম টু দা পয়েন্টে নক করলো, আর দাদা তো উদাহরণ মানে হাটে হাড়ি ভেঙে দিল। একদম হাতে হাড়ি ভাঙা। সাদি প্লিজ আপনি কন্টিনিউ করেন। বছরের পর বছর আমাদের পার্থ দ্বারা যাওয়া শুরু করলো জনি ভাই, যিনি নাই এখানে, কিন্তু উনিও কানের মানে অনেক বর্ষিয়ান একজন সাংবাদিক, কান অনেকবার কভার করেছে। উনাদের যাওয়া শুরু হওয়ার পর এইসব চাপাবাজরা আস্তে আস্তে কমে গেল। কিন্তু বছরের পর বছর দেখেছি যে বলছে আমার ফিল্ম কানে গেছে, এখন এটা কিন্তু হাফ ট্রুথ, কানে গেছে, আমিও তো কানে গেছি, তার মানে কি আমার ফিল্ম গেছে কানে? আবার আরেকটা বিষয় কি একটু অ্যাড করি, আরেকটা বিষয় হচ্ছে কান ফেস্টিভ্যালটা যখন হয়, ফেস্টিভ্যাল দ্য ক্যান যখন হয়, তার আশেপাশে কিন্তু অনেকগুলো ছোট ছোট ফেস্টিভ্যাল হয়। হ্যাঁ এটাতে আমি আসবো। হ্যাঁ সো এটাও আছে, কিন্তু ওটাও কানে হচ্ছে, কিন্তু সো টেকনিক্যালি ওরা কানে গেছে, কান ফেস্টিভ্যালে যায়। ওকে আরো অনেক এরকম গল্প আড্ডা করব। হ্যাঁ বাট একটু পয়েন্টটা শেষ করি। শুধু ফিল্ম মেকার না, অনেক জার্নালিস্ট রেজিস্ট্রেশন করিয়েছে, এখনো ঠিক হয় নাই। হ্যাঁ রেজিস্ট্রেশন করেছে ঠিকই, কিন্তু দেখবেন প্যারিস গিয়ে বসে আছে, সে যায়নি, প্যারিসের থেকে গেছে। সো আগে যে আমরা 6-7 মাসের ভিসা পেতাম, আবার 1 বছরের ভিসা পেতাম, ভিসা পাইনি দেখে যেতে পারিনি। হ্যাঁ না বাংলাদেশে অনেকে একজন ভারতীয় সাংবাদিক আমাকে এবার ওর সাথে প্রতিবারই দেখা হয়, মানে আমাকে দেখে বলছে যে এই এবার তো তোমাদের বেশ বড় লিস্ট, বোধহয় ফ্রান্সের পরেই তোমাদের বোধহয় সবচেয়ে বড় সাংবাদিক বহর আসতেছে না? আমি তো পুরো সাংবাদিক বহর পুরো ফিউজ হয়ে গেছে। না লিস্টে যদি সবাই যাইতো তাহলে আমরা একটা ক্যাসেল ভাড়া করে থাকতে পারতাম। তালিকা তো তাই বলছে, প্রায় 20 জন। তালিকা তো তাই বলছে যে মানে ফ্রান্সে যেহেতু কান উৎসব, ফ্রান্সের সাংবাদিকের পরেই
ভারতীয় সাংবাদিক আমাকে ক্লেম করছে যে তার মানে তোমরাই সবচেয়ে বেশি কিনা। না এটা সত্যি দাদা, তালিকাটা কিন্তু দেখা যায়। তো আপনারা যখন আমি দেখলাম তালিকা দেখা যায় এবং সেটা ফেসবুকেও কেউ কেউ ক্যারি করে। আমি দেখলাম প্রায় 20 জন, এবং 20 জনের মধ্যে এবার যারা পেলো 19 জন বা 20 জন, তো 20 জনের মধ্যে আমি হয়তো 15 জনকেই আমি চিনি না। না, অনেকে হয়তো বা ভিসা জটিলতায় যেতে পারেনি। না, be positive. as the আর host, বাকি as the বিষয়টা host, you আসলে have কি to be বলবো? very diplomatic. I am not being diplomatic. আমি বলি অনেকেই যেতে পারেনি ভিসা জটিলতার কারণে, ওটা অন্য। সেটা আলাদা কিন্তু বিষয়। অনেকে যে গিয়ে যে- পালায় যেতেছে। হ্যাঁ। তো আমরা আগে 6 মাসের ভিসা পাইতাম, এখন আমরা পাই 17 দিন, 22 দিনের 18 দিন, ভিসা। 22 দিন। হ্যাঁ। তো আবার আরেকটা এটা জিনিস আমার এটা তো মনে হয় আমাদের কি এফেক্ট এটা আমার করছে। পেশা, আমার পেশাকে যদি আমি সম্মান করি আমি হয়তো বা এই কাজটা করব সেটার না। সাথে আরেকটি বিষয় জড়িত, অনেক অর্থের দরকার, টাকার দরকার। অফিসগুলো এই যে আসলে এত টাকা- পৃষ্ঠপোষকতার বিষয়টা কিন্তু পৃষ্ঠপোষকতা ঘুরে অফিস ফিরে এতগুলো- চলেই আসে। যেহেতু আমি আপনাদেরকে পেয়েছি, আমি আন্তর্জাতিক একটা আসর নিয়ে কথা বলছি। আমি যদি জানতে চাই আপনারা এই দেশের সাংবাদিক, এই দেশের বিনোদন অঙ্গনের অবস্থাটা কি? আমার পাশে যেমন সাদি বসে আছেন, আপনি বিনোদন জগতের সাথে কাজ করছেন, আপনি গানও করেন, মিউজিকের সাথে আছেন, প্লাস সাংবাদিকতার সাথেও আছেন। আলকাসির মানে দীর্ঘদিন আপনি সিনেমার সাথে যুক্ত আছেন, সিনেমার কাজ করেছেন আপনার জায়গা থেকে সাংবাদিকতায়, এবং পার্থ সঞ্জয় আপনিও দীর্ঘদিন ধরে এই সংস্কৃতি অঙ্গনে কাজ করছেন। আপনাদের কাছে আমি জানতে চাই যে বাংলাদেশের বিনোদন অঙ্গনের আসলে অবস্থা কি? আমি বলবো আগে, প্লিজ। প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, বিনোদন অঙ্গন যেটাকে বলছো, অনেক ছোট। মানে ছোট বলতে সবাই সবাইকে চিনে। আমি যদি একটা ফিল্ম রিভিউ করতে যাই, 3 জন ফিল্মের সাথে সংশ্লিষ্ট আমার সাথে মন খারাপ করবে, সাদি আমার ব্যাপারে এটা লিখলো। অথচ এটা কিন্তু একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, যেখানে আমার খারাপ লাগলেও আমি বলতে পারবো, ভালো লাগলেও আমি বলতে পারবো, কিন্তু জিনিসটা আমার কাছে কেয়ারফুলি ন্যাভিগেট করতে হয়, কারণ সে মুখ বেঁকায় বসে থাকবে পরের বার আমাকে। তাহলে এটা একটা কাজের প্রতিবন্ধকতা হয়ে যায়। কাজের প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত, এই যে প্রত্যেক দিন বিভিন্ন ফেসবুক পেজ থেকে, এখন ঈদের ফিল্ম চলছে, এটাই সিজন অফ ঈদ ফিল্মস, অনেকগুলো ফিল্ম চলছে, যে বক্স অফিস নাম্বারগুলো আমাকে দিচ্ছে, আমি কিন্তু একটাও বিশ্বাস করতে পারছি না, কারণ উই ডোন্ট হ্যাভ আ প্রপার বক্স অফিস। একজন চাইলেই বলে দিল আমার ফিল্ম আজকে 20 লাখ টাকা কামাইছে, আমি কোথা থেকে নাম্বার নিয়ে বিশ্বাস করব? এটা কিন্তু আরেকটা প্রতিবন্ধকতা। তৃতীয়ত, এটা আমাদের একটাই বড় মাল্টিপ্লেক্স চেইন আছে, স্টার সিনেপ্লেক্স। সো আপনি যদি স্টার সিনেপ্লেক্সের সাথে মানে স্টার সিনেপ্লেক্স যদি আপনার ফিল্ম ওভাবে সামনে না আনে, আপনি কিন্তু টাইট ডাউন, আপনি কিন্তু ওখানেই আপনার যদি আপনার ফিল্মটা আরেকটু নিশ হয়, যেমন ধরেন রোহিত, যেটাতে সাকিব খান নেই, কোনো আপনার নাজিফা টুসি আছে, ওরা আছে, কিন্তু একটা বড় মেগাস্টার নেই, তখন কিন্তু আপনি সিনেপ্লেক্সের সাপোর্ট না পেলে আপনি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। সো এই যে ছোট ইন্ডাস্ট্রি, ডিপেন্ডেন্স অন ভ্যারিয়াস ফ্যাক্টরস, তারপর আপনার নিজের নাম্বারগুলো ইনফ্লেট করে বলা, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ট্যালেন্ট আছে। আমি বলবো যে আমাদের অ্যাক্টররা কিন্তু কেউ কারো থেকে কম না, যেখানে আরেফিন শুভ, শাকিব খান আছে, নাজিফা টুসি ইজ ডুইং ফ্যান্টাস্টিক রাইট নাও। তারপর আরো ফিল্ম আসছে এবার, রোহিত রকস্টার, মালিক, আর আরেকটা বনলতা সেনের আমি কথা বলবো। বনলতা সেন, বনলতা এক্সপ্রেস তো আগেরই, বনলতা, মাসুদ হাসান উজ্জ্বল, এই ফিল্মটা কিন্তু খুবই ভালো একটা ফিল্ম, সবাই খুব প্রশংসা করছে, কিন্তু হলে যেহেতু অন্য আরো একটু বড় ফিল্মের সাথে তারা ট্যাগড হয়েছে, হয়তো অতটা কালেকশন করতে পারছে না। তো আমাদের, আমি আরেকটু ইয়াতে যাই, অ্যাজ আ জার্নালিস্ট আমাদের চেষ্টা থাকে যে সব ফিল্মই মোটামুটি একদম রাইটিয়াসলি হাইলাইট করা, কিন্তু এই জায়গাটাতে আমরা অনেক সময় একটু ব্যাক স্টেপ নিতে হয়, যে একজনকে ভালো বললে আরেকজন এসে বলবে আমারে তো তুমি এটা বললা না, আরেকজনের কেউ একটু খারাপ বলে বলবা যে তুমি তো আমার ধরে রাখাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি কাসিরের কাছে আসি, আপনি তো একটু আগেই বলছিলেন যে ঈদ কেন্দ্রিক সিনেমা হয়ে গিয়েছে, আর আমরা যখন কাজ করি আমাদেরও কিন্তু একই প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে। আমি অনেক তারকাদের সাথেও একই আলাপ করেছি, বা অন্যান্য সিনেমার বা সংস্কৃতি অঙ্গনের লোক যারা এসেছেন অতিথি হয়ে আমার এখানে, তাদেরকেও আমি এই বিষয়টা জানতে চাই। মানে ঈদ কেন্দ্রিক সিনেমা হয়ে গিয়েছে, আমি আপনার কাছে জানতে চাই যে ফিল্ম জার্নালিজম করছেন, এটা কেন, আর সিনেমার বাজারের কি অবস্থা? যেমন তিনি বলছিলেন, যে সাদি বলছিলেন বক্স অফিসের কথা, আমি অনেকদিন শুনেছি বক্স অফিস হচ্ছে, হবে, হয়েই গেল। হবে না, আমি সাদির সঙ্গে একমত, হবে না, হবে না, কারণ আমাদের ইচ্ছা নাই, আসলে ইচ্ছা থাকলে এতদিন বক্স অফিস আমাদের হয়ে যেত, এজন্য বললাম হবে না। আমি সাদির সঙ্গে একমত। ইন্ডাস্ট্রি নিয়ে আমি এখনো আশাবাদী, আশায় বুক বেঁধে আছি, হয়তো কখনো চেঞ্জ হবে। যদি বলি সিনেমার বাজারটা কি অবস্থায় আছে? সিনেমার বাজারটা যদি সত্যি কথা বলি তাহলে অনেকে রাগ করবে। সিনেমার বাজারটা আমাদের এক বাজার, এটাকে বাজারই বলে না,
এটাকে বাজার বলেন। আপনি 2 সপ্তাহে সিনেমা চলবে, এটা দিয়ে আপনি বাজারকে জাজ করবেন, 2 সপ্তাহের জন্য বক্স অফিস জাজ করবেন, এটা আসলে বাজার না। আমরা চাই সারা বছর 12 মাসই গম গম করুক। আমি একটা উদাহরণ দেই, আমার মনে আছে আমার এক রিলেটিভের বিয়ের সময় বউ খোঁজার জন্য সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি আর আমার এক বোন। ওয়াও। ওই সময় আমরা দেখে আসছি। যাই হোক, Family- ঈদের সময় আমার সিনেমা হলে এক্সপেরিয়েন্স হয়েছে, সুন্দর Family সুন্দরী audience অনেক থেকে, হ্যাঁ। নারীরা ওখানে থাকেন। তাই একদম এটা family হয়তো audience। যাওয়ার জন্য একটা সেই বাজারটা আমরা চাই, হ্যাঁ। সেই সময়টা যদি আসে তখন আমরা হয়তো বলতে পারবো সিনেমা বাজার বা আমার ইন্ডাস্ট্রি। আমরা আসলে মুখে বলি সিনেমা ইন্ডাস্ট্রি, আদৌ এই ইন্ডাস্ট্রিটা কতটুকু বিলং করে বা এটা আদৌ ইন্ডাস্ট্রি কিনা, এটা নিয়ে এটা অনেক নিয়ে বড় ভাবনা আছে, মানে অনেক বড় প্রশ্ন প্রশ্ন, অনেক বড় আছে, তাই অনেক তো। বড়। হ্যাঁ, ছোট্ট করে যদি পার্থ সঞ্জয় আপনি বলেন। ছোট্ট করে বলতে ছোট্ট ইন্ডাস্ট্রি, কিন্তু অনেক সমস্যা। যদি বলি যে গত 2 দশকে হল কমেছে 300 থেকে 60-70 নেমে এসেছে, এর মধ্যেই তো বোঝা যাচ্ছে আসলে সিনেমার ইন্ডাস্ট্রিটার আসলে অবস্থা কী। তবে আমি এখানে আবার অন্যদিকে একটু আলোকপাত করতে চাই, আমি সাংবাদিকতায় আলোকপাত করতে চাই। আমার কাছে যে মনে হয় যে পেশাগত জায়গায় একটু পিছিয়ে বিনোদন সাংবাদিক যারা আছেন তাদের গ্রুমিংয়ে আমার মনে হয় সমস্যা আছে অনেক, ব্যাপক। এবং একই সঙ্গে তাদের সমস্যা সিন্ডিকেট, এবং একই বাইট একই জায়গায় চলছে। মানে আমি বলি যে কোনো একটা রিপোর্টার নিজস্ব কোনো ফাইন্ডিংস নাই, খুব রেয়ার 2টা স্টোরি হয় ফাইন্ডিংস, সবই কমন স্টোরি। একটা ছবি প্রিমিয়ার হচ্ছে মানে পিআর, একটা গ্রুপ চ্যাট থাকে ওইখানে একটা যেন news যায়, পাবলিক রিলেশনস বাস। হচ্ছে, সাংবাদিকতা হচ্ছে না। আবার এই ক্ষেত্রে এই যে কানের কথা বলি, সাংবাদিকরা অনেকে বলছি তো যান, কেউ প্যারিসে গিয়ে থেকে যান, আবার কানে গিয়েও অনেকে কয়জন আসলে ছবি এক্সপ্লোর করেন, কয়জন আসলে প্রেস কনফারেন্স এক্সপ্লোর করেন, লাইভ দেন, কিন্তু আসলে মানে উৎসবটাকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করেন কয়জন। ঠিক আছে, এত টাকা পয়সা খরচ করে বুসানে যান, টরেন্টোতে যান, কিন্তু আসলে ফেস্টিভ্যালটাকে এক্সপ্লোর করেন কতটুকু। সো আমি যদি বলি, আমি আঙ্গুলটা আমার নিজের দিকে দিতে চাই, সাংবাদিকতায় অনেক পিছনে। আর বাকি বিনোদন যে ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমি খুব ছোট মানুষ, বড় মন্তব্য করতে চাই না। ছোট ছোট কথাই বেশ অনেকখানি কথাই বলেছে, আবার আরো বেশি মিনিংফুল কথা বলে ফেলেছেন। আর আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমার শেষ প্রশ্ন একটা আছে আপনাদের কাছে, যে আপনারা বিনোদন সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, যদি জানতে চাই যে জার্নালিজমের জায়গা থেকে মানে ইচ্ছে আছে কোন তারকার ইন্টারভিউ নেওয়ার, বা এখনো নেওয়া হয়নি এমন একটা কিছু তো আছে অবশ্যই। অন্য কিছু জিজ্ঞেস করো, এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ তুমি না না, একটা কঠিন ইন্টারভিউ না। নিলা ওখানে, ও মানে কি কানের কথা, মানে ইচ্ছা না আছে এমনি মানে কেউ নাই আছে না, হতে পারে না যে অমুক তারকা বা অমুক ডিরেক্টর তার একটা ইন্টারভিউ যদি আমি নিতে পারি। ও ওয়ার্ল্ডের যে কেউ? মানে আপনি সবার ইন্টারভিউ নিয়েছেন, এমন কোনো আক্ষেপ বা ইচ্ছে এখনো নাই বাকি যে আমি ওনার ইন্টারভিউটা নিতে চাই, তার সাথে কথা বলতে চাই? সত্যি বলতে একটা কথা আমি বলবো, যেহেতু ইন্টারভিউর কথা বললা, ইন্টারভিউ যদি করতে হয় আমি খুব চাইবো যে আমি ক্রিস্টোফার নোলানের একটা ইন্টারভিউ করি, অথবা মার্টিন স্করসিজের একটা ইন্টারভিউ করি। বাট অ্যাট দ্য সেম টাইম যদি না করতে পারি আমার কোনো আক্ষেপ নাই, কারণ উনাদের আর্ট দেখে তো আমি বড় আমি হয়েছি। ইচ্ছের কথা বলেছি আসলে, যে অনেক বড় বড় শিল্পীরা আছেন যাদের সান্নিধ্য পেলে আমাদেরও ভালো লাগবে। কাসিরের কাছে আমি আসতে চাই যে কাসিরের এমন কোনো ইচ্ছে আছে কিনা, কেউ আছে কিনা যে সুযোগ পেলে তার ইন্টারভিউটা আমি নিব? ওরকম স্পেসিফিক কারোর প্রতি ইচ্ছা নাই বা কারোর প্রতি আগ্রহ নাই যে ওকেই টার্গেট করবে, ওকেই নিতে হবে। না, এটা কোনো টার্গেটের কথা বলিনি, কিন্তু না, ওরকম অনেক গুণী ব্যক্তিত্ব আছেন, আসলে ওরকম কেউ মানে স্পেসিফিকলি। কাসির আসলে চিন্তা করতে করতেই দিন পার করে ফেলে, যে ইচ্ছা জাগে না। আর আমার যদি Okay. আমি একটু বলি, আমার যদি আবারও কানে যাওয়া হয় তখন আমাকে দেখবা হয়তো ঘন্টায় ঘন্টা লাইভ দিতে দিতে আমি শেষ, ইন্টারভিউ তো পরে করব। একই অবস্থা। একদম একদম। আমি শুধু কানের কথা বলিনি, আমি ওভারঅল বলেছি। হ্যাঁ, না, আসলে যেমন আমার পছন্দের তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও, আমি তাকে পেলে অবশ্যই আমি চাইবো যে ওনার সাথে একটা কনভারসেশন হোক। আমি 24-এর কান ফেস্টিভ্যালে তিনি ছিলেন। পার্থ সঞ্জয়ের কাছে যদি আসি, আচ্ছা, তুমি যে বাকেট আপনি লিস্ট, দেশ বিদেশে অনেক তুমি তারকাদের সাথে বাকেট লিস্টের কথা বলছো, তো বাকেট লিস্ট আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়। হ্যাঁ। এবং তুমি এই মুহূর্তে আমার যার আমি নাম এই মনে মুহূর্তে just জানতে এই মুহূর্তে চাচ্ছি আমার খুব যার নাম মনে normally। পড়ছে, আমি খুব মিস করি, আমি লতা মঙ্গেশকরকে কেন আমি ইন্টারভিউ করি নাই। আমার খুব ইচ্ছা আমি বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে আমি ইন্টারভিউ করব। আমার এই মুহূর্তে যদি বলা হয়, আমি আসলে রবিশঙ্করের কন্যা আনুষ্কা শঙ্করের ইন্টারভিউ আমার খুব ডিজায়ার লিস্টে আছে। তো এটি আসলে যে কালকে আবার একরকম থাকবে সেটি মনে করি না।
ওকে, অনেক ধন্যবাদ আজকে আমি একটু এই- জেবিনকে প্রশ্নটা করতে চাই, জেবিন কার ইন্টারভিউ করতে কাকে ইন্টারভিউ আমি সব তারকাদের ইন্টারভিউ লিওনার্দো করতে চাই। আমি একটু আগে ডিক্যাপ্রিও। একজনের নাম বলে বলেছে, ফেলেছি হ্যাঁ, বলেছে। এবং একদম, আমি সব তারকাদের ইন্টারভিউ করতে চাই সুযোগ পেলে। বাহ ডিপ্লোম্যাটিক অ্যান্সার। এই যে আমি কিন্তু আজকে অলরেডি host। জার্নালিজমের জায়গা থেকে তোমাদের সাথে ইন্টারভিউতে বসেও গিয়েছি। একদম। না, সেটাই আমার মনে হচ্ছে আচ্ছা, যে আমি ও যেতে যেতে কিন্তু ছোট্ট ও- করে একটা- না, না, একটা- জেবিন কিন্তু আমাদের মতোই কভার করেছে, ওর ইন্টারভিউ কিন্তু করা হয়নি। হ্যাঁ, তা অনেক কিছু আপনারা আমাকে ডাকবেন, আমি তখন যে ওর ইন্টারভিউ দিয়ে আসবো। ওর অভিজ্ঞতাগুলো কিন্তু জানা দরকার ছিল। ওকে, আচ্ছা, একসাথে তো থাকা হয়েছে দীর্ঘদিন, আমি আয়োজনটা শেষ কারণ করে একটা ফেলবো, জিনিস but কি, একটা তো জেন্ডার আসলে ডিসক্রিমিনেশন আছে, মেয়ে হিসেবে লড়াইটা আরো বেশি চ্যালেঞ্জিং। চূড়ান্ত চ্যালেঞ্জিং, এটা আপনারা দেখেছেন। ওই চ্যালেঞ্জটা তুমি কিভাবে ওভারকাম করেছো? কারণ ভিন দেশে একা, তার সাথে একজন হেল্পার ছিল, তাকে অনেক হেল্প করছে। সেটা সবসময় থাকে সবাই ছিল। না, আমার কাছে এটা ভালো লাগছে, না, আমরা এক কিন্তু জায়গায় এবার তো তার যখন- দ্বিতীয় অভিজ্ঞতা, তো এবার সে নিশ্চয়ই একটু কোপ করেছে। হ্যাঁ, না, তাহলে কিছুটা তাহলে তো- একবার এই শো এর মাধ্যমে আমরা টেলিভিশনে যারা আছি, আমাদের হর্তাকর্তা যারা আছে, তাদেরকে আমরা একটা মেসেজ দিতে পারি যে আপনারা প্লিজ ঘন্টায় ঘন্টা লাইভ থেকে আমাদের মুক্তি দেন। এই হাই ফাইভ, হাই হাই ফাইভ। ফাইভ। তাহলে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালটা জায়গায় বিভিন্নভাবে আরো এক্সপ্লোর করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো, যেটা সাদি করতে পেরেছিল। হ্যাঁ, ব্যাপকভাবে। আর আমি ছোট্ট করে এক লাইনে যদি বলি যে ছেলে মানে নারী পুরুষের ভিন্নতা নেই, ওই জায়গাটা কাজের জায়গা, ওই জায়গাটাতে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, প্রচুর মুভমেন্ট করতে হয় এবং প্রচুর মানে সজাগ থাকতে হয়। কান তো, নাক কান সবই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ রাখতে হয়। আর জেবিন এটা নিজের আর- ব্যাপারে বলবে না, কিন্তু আমিই বলে দেই, শি ডিড আ ফ্যান্টাস্টিক জব। ও একদম। ঘন্টায় ঘন্টায় লাইভ দেওয়ার পরেও ও চেষ্টা করেছে বিভিন্ন স্টোরি ও বের করতে। And, আর ও সবচেয়ে বড় different কথা, angle ওর থেকে ইগারনেস করেছে। ছিল, চেজ করতে চেয়েছে। হ্যাঁ, chase Simple. করতে চেয়েছে, এই চেষ্টা চেজ করেছে। করতে চাওয়াটাই আসলে ক্ষুধা, স্টে হাংরি, ক্ষুধার্ত থাকাটাই জরুরি, বাকি কিছু আসলে বাকির খাতায়। একদমই তাই, অনেক ধন্যবাদ। তোমার এই আর ক্ষুধাটা যুগ যুগ থাকুক। আমার আরো বেশি আছে, কোথাও বাড়ে দিনে দিনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সেখানে যে সহকর্মী হিসেবে আমি যাদেরকেই পেয়েছি, আসলে সবাই আমরা ওখানে গিয়ে কিন্তু একসাথে কাজ করি, একটা ফ্যামিলির মতো হয়ে যায়। ছোট্ট করে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এবারে কিন্তু আমরা দেখেছি ছোট ইন্ডাস্ট্রি হলো নেপালি সিনেমার একটা বড় অর্জন, এটা নিয়ে কি বলবেন? সো অবিনাশ বিক্রম রায়, এলিফেন্টস ইন দ্য ফগ, আমাদের দেখা মাত্রই মনে হয়েছে যে এই ফিল্মটা একটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। আমি দাদার সাথে তখনই কথা বলছিলাম, আর আমি তখনই একটা আর্টিকেল লিখে ফেলেছি, ওয়াই ইটস আ কন্টেন্ডার ফর দ্য বিগেস্ট প্রাইজ। হয়তো জুরি প্রাইজ পেয়েছে, বাট এটাই কিন্তু এশিয়ার মধ্যে এখন টক অফ দ্য টাউন। কেন? কারণ এই ফিল্মটা, এই ডিরেক্টর কিন্তু নেপাল ট্যুরিজম বোর্ডে কাজ করতো, সে কিন্তু কোনো প্রফেশনাল ডিরেক্টর ছিল না, কিন্তু তার দেশপ্রেম থেকে, তার এই যে হিজরা কমিউনিটি যে আমাদের দেশে বলি, তারা বলে কিন্নার কমিউনিটি, কিন্নার। তো ওদেরকে কিন্তু আরেকটু স্পিরিচুয়াল সাইডে দেখে, আর ওদের সাথে কিন্তু খুব হারমোনিয়াসলি গ্রামে গ্রামে ওরা থাকে, ওদের একটা ধর্মীয় একটা অ্যাঙ্গেল থেকে ওরা ব্লেস করে সবাইকে। কিন্তু এটাও দেখায় যে একটু পান থেকে চুন খসলেই এই হারমোনিটা কিভাবে ভেঙে এবং যেতে পারে। তাদের ক্রাইসিসটা, তাদের জীবনযাপনটা কিন্তু উঠে এসেছে। কখনো মানে নেপালি আমরা খুব সংস্কৃতিতে। হারমোনিয়াসলি থাকি বিভিন্ন ধর্মের বিভিন্ন কমিউনিটির সাথে, কিন্তু যখন পান থেকে চুন খসে কাউকে ব্লেম করতে হয়, আমরা কিন্তু আঙ্গুলটা ওদের উপরেই সবার আগে উঠাই। এই জিনিসটা খুবই সুন্দরভাবে ওরা পোর্ট্রে করেছে, অ্যান্ড নেপাল কিন্তু জুরি প্রাইজ জিতেছে। ইটস আ হিউজ অনার, কিন্তু মানে বলার বাইরে। ছোট্ট করে কি দাদার কাছে এক লাইন জানতে পারি? ছোট্ট করে বলতে আসলে আপনি নেপাল- সেখানে বসেই আমাকে বলছিলেন যে না, এবারে এবার- এই অর্জনটা এশিয়া মহাদেশের জন্য একটা লাইন আপ আপনি আমাকে বলেছিলেন। না, কিন্তু সাউথ এশিয়ান ফোকাস এবার বলতে বলে আমি নেপালি ছিল। ভারতের সবসময় আমরা দাপট দেখি কানে, কিন্তু এবার ভারতের দাপট ছিল না, এবং সেই দাপটটা আসলে রিলে বাটনের মতো নেপালের কাছে গিয়েছিল। নেপাল ওই ক্যাটাগরিতে লড়েছিল যে ক্যাটাগরিতে 2021-এ রেহানা মরিয়ম নূর লড়েছিল। রেহানা মরিয়ম নূর যদিও কিছু জেতেনি, কিন্তু পরবর্তী বছর ওই টায়ার আনসার তেরিকা টায়ারে পাকিস্তানের ছবি ছিল, এবং সেটি পাকিস্তানের প্রথম ছবি ছিল Wonderland। জয়ল্যান্ড, এবং সেটিও জিতেছিল। এবং এইবার নেপাল, অর্থাৎ সাউথ এশিয়ান ছবির যে এক ধরনের ভারতকে পাশে রেখে উত্তুঙ্গ অবস্থায় আছে, সেটি আসলে 2021, 22 এবং 26 প্রমাণ করলো। মাঝে 25-এ আবার বাংলাদেশের আলী। সো আমি যদি বলতে চাই নেপাল জুরি প্রাইজ জিতেছে, এটি আসলে সাউথ এশিয়ার অর্জন। আমি একটু বড় করে বলতে চাই, এই বছরই জানুয়ারিতে আমি নেপাল গেলাম, নেপাল ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ডের ইনভাইটেশনে। সেখানকার চেয়ারপারসন হচ্ছে দীনেশ দিসি। তো ওনার সঙ্গে আমি বিস্তর আলাপ করলাম বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, নেপাল ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। তখন উনি তাদের ভিশনটা আমাকে বললো, ফেস্টিভ্যাল সার্কিট বলেন বা আর্ট হাউস বলেন, এই জায়গাটাতে কমার্শিয়াল হাউস তো আছেই, এই জায়গাটাতে নেপাল প্রচুর ফোকাস দিচ্ছে, এবং তারই প্রতিফলন আমরা দেখলাম এবার কানে। Nice. দুর্দান্ত। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বড় প্ল্যান করছি, অত দূর যাওয়া দরকার নাই,
নেপাল থেকে যদি আমরা একটু দেখি বা নেপালের সঙ্গে কোলাবরেট করে আমরা কিছু করতে পারি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু করা সম্ভব। আসলে ফোকাসটা থাকতে হবে এবং একদম। ইচ্ছা থাকতে হবে, চিন্তা ভাবনাটা থাকতে হবে। একদম। অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য এবং সময় দিয়ে যাবার জন্য। আপনাদের তিনজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজনে। আসছে শুক্রবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।